উনি পেছন থেকে শটগানটা বের করেই কাছ থেকে ঠেকিয়ে ফায়ার। ভাই এখন মসজিদ থেকে মানুষ মুসলিমরা বের হবে, এখন কেন গুলি করতেছেন? আপনাদের সমস্যাটা কি? দা, ছুরি, কোরাল এগুলো ইউজ করতেছে, যেগুলো নাকি কোরবানিতে আমরা ইউজ করতে দেখি, আর এগুলো ইউজ করতেছে মানুষের উপর। আমাদের ফুল বডিতে ব্লাড, আমরা ব্লাড ক্লিন করতেছি, অজু করতেছি, এগুলো আবার মুসল্লিরা দেখতেছে। মূলত আমার যখন ইনসিডেন্টটা হয় 19শে জুলাই, তখনও বাংলাদেশের বেশিরভাগ মানুষ জানতো না যে বৈষম্য ছাত্র আন্দোলনটা কি বা কেন হচ্ছে। তা আমি আমার কিউরিওসিটি বশত 17-18 তারিখ আমি উত্তরা থেকে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে যাই, জিনিসটা বুঝতে যে হচ্ছেটা কি। এরকম ইনসিডেন্ট বাংলাদেশে আগে কখনো হয় না, যেরকম নির্বিশেষে স্টুডেন্ট হত্যা, নির্বাকের স্টুডেন্ট হত্যা। তা আমি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে যাই, ওইখানে সিনিয়র অনেকগুলো বড় ভাই ব্রাদার ছিল, ওর সাথে দেখা করি, বোঝার চেষ্টা করছিলাম যে হচ্ছেটা কি। তো 18 তারিখ আমি যতটুকু উপলব্ধি করলাম, রামপুরা বাডার ওই রোড থেকে ছাত্রলীগ আর পুলিশ দুজন মিলে আর কি আপনার স্টুডেন্টদের উপর হামলা করে। তো এত রক্ত আমি কখনো দেখি নাই। ইভেন তারা দা, ছুরি, কোরাল এগুলো ইউজ করতেছে, যেগুলো নাকি কোরবানিতে আমরা ইউজ করতে দেখি, আর এগুলো ইউজ করতেছে মানুষের উপর। তো ব্যাপারটা আমার কাছে খুব একটা মেন্টালি ট্রমার মতো যে হিট লাগে, যে কেন হচ্ছে, সমস্যাটা কি। আর আমার যে জিনিসটা আর কি খারাপ লাগে সেটা হচ্ছে আশেপাশে যত মেডিকেল ছিল, সেই মেডিকেলগুলোতে স্টুডেন্টদেরকে অ্যাডমিট করা হচ্ছিল না। ইভেন তাদের যে একটা প্রাথমিক চিকিৎসা সেটাও করা হচ্ছিল না। তা আমার ভেতর কোয়েশ্চেন জাগে যে কেন, এই জিনিসটা কেন। তা আমি 18 তারিখ বাসায় ফিরি। দেন বাসায় ফেরার পর আমার ফ্যামিলি থেকে আমি শুনতে পারি যে মুগ্ধ ভাই আর নেই। মুগ্ধ ভাইয়া, স্নিগ্ধ ভাইয়া, আমি, আমার বড় বোন, আমরা একসাথে আর্ম পুলিশ ব্যাটালিয়নে এপিবিএন স্কাউট গ্রুপে ছিলাম। আমরা হচ্ছে পূর্ব পরিচিত। তো ওই ক্ষেত্রে যখন দেখতেছি যে স্টুডেন্টদের উপর এরকম হত্যাকাণ্ড হচ্ছে, কিন্তু যখন দেখলাম যে না, নিজের মানুষের উপর, যার সাথে আমি দীর্ঘদিন চলে আসছি, সে আর আমাদের মাঝে নাই, তো এই জিনিসটা মানতে মেন্টালি খুবই একটা সাফার ফিল হয়। তো আমার ফ্যামিলিও আমাকে নোটিস করে যে আমি 2 দিন যাবৎ বাসার বাইরে। আমি এতক্ষণ লং টার্ম বাইরে থাকার কারণটা কি, তো আমার ফ্যামিলি কিছু আন্দাজ করে আমাকে ডিরেক্ট বলে দেয় যে দেখো, এতদিন যা করছো, তুমি বাসায় বাইরে বেরোতে পারবা না। তো আমারও ভেতরে একটা জিদ পোষণ করি আমি যে আমারও কিছু করা উচিত। তা আমার যে কলেজের ফ্রেন্ডরা ছিল তাদের সাথে আমি জিনিসটা ডিসকাস করি। তা আমার ফ্রেন্ডরা আমাদেরকে বলে যে কি করা উচিত। তখন আমরা ফার্স্ট এড নিয়ে আর কি কাজ করি। তো 18 তারিখ রাতে আমাদের যে এলাকা ভিত্তিক যে ফার্মেসিগুলো ছিল, ওইসব ফার্মেসি থেকে আমরা কিছু ফার্স্ট এড গ্যাদার করি, যেগুলো আমাদের প্রয়োজন, ইকুইপমেন্টগুলো। তো আমরা 19 তারিখে বের হব। আমার ফ্রেন্ডরা আর কি বের হতে পারে নাই, ওদের ফ্যামিলি থেকে বের হতে দেয় নাই। তা আমি আমার বাসা থেকে লুকিয়ে বেরোইছি, তখন আমি নাস্তা করেও বেরোইনি। তো 19 তারিখ থেকে আবার কারফিউ জারি স্টার্ট করে। তো আমি আর বসুন্ধরা যেতে পারিনি। তো আমি উত্তরাতেই ছিলাম, উত্তরা বিএনএস সেন্টারে আমি ছিলাম। তো আর কি রাজলক্ষ্মী, আজমপুর, আবদুল্লাপুর, পুরো উত্তরটাকে আমি মনিটর করার চেষ্টা করছিলাম যে কোথায় কি অবস্থা। তো যখন আমি ইয়াতে ছিলাম বিএনএস, তো ওইখানে আবার অনেকগুলো নার্সিংয়ের আপুরা ছিল, আবার মেডিকেল স্টুডেন্ট ছিল, আবার বিভিন্ন ফ্যাকাল্টির স্টুডেন্টরাও ছিল। তো তাদের সাথে আমি পরিচিত হই যে ভাইয়া, আমার কাছে এগুলো ফার্স্ট এড আছে, ইকুইপমেন্ট আছে, আপনারা চাইলে নিতে পারেন। তো তারা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে। আমি এই ইকুইপমেন্টগুলো দিয়ে আমি বাসায় ব্যাক করব। তো তাদের সাথে একটু কথাবার্তা বলতেছি। কিছুক্ষণ পরেই দেখি আপনার 10টা থেকে 10:30টার মধ্যে দা, ছুরি, আপনার কষায়ের যে অস্ত্রগুলা ধারালো ওগুলা। তা আমি না মানে পুরো হতবিম্ব হয়ে যাই যে আবারও কেন হচ্ছে, কি হচ্ছে, প্রবলেমটা কি, আমিও তখন বুঝতেছিলাম না। তা আমরা পেছনে যে স্টুডেন্টরা ছিলাম বসে গল্প করতেছিলাম। তা আমরা সামনে আগাই, তাদেরকে আমরা রেস্কিউ করার চেষ্টা করি, শেল্টার দিয়ে আমরা পেছনে নিয়ে আসি। তো তখন আর কি পুলিশ আর ছাত্রলীগ আমি সহকারে কয়েকটা ভাইদেরকে টার্গেট করে যে আমরা দৌড়াদৌড়ি করতেছি, ফার্স্টে দিতেছি, মেবি আন্দোলনের মাথা আমরা পেছন থেকে ইন্ধন যোগাচ্ছি। বাট এটা তো ভুল ছিল তাদের ভাবনা। তো তাদেরকে দূর থেকে নোটিস করছে, যেহেতু কিছু জন আমরা সামনে ছিলাম। তো আর কি মানে টার্গেট করাই যে এই যে দেখো 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 ওই কয়জন ছেলে, ওদেরকে দেখবা, ওদেরকে টার্গেট করো, ওদেরকে আটকাও, এরকম। তো আমরা আর কি ওই স্টুডেন্টদেরকে নিয়ে আমরা পেছনে চলে আসি, ওদেরকে ফার্স্ট এড দিয়ে আমরা বিভিন্ন মেডিকেলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো এক পর্যায়ে জুমার নামাজের আজান দেয়। তো তখনও কন্টিনিউয়াসলি গুলাগুলি স্টার্ট, মানে সারাদিন তো হচ্ছেই, তখনও অফ হচ্ছে না।
ওদিন ছিল শুক্রবার। ইভেন আশেপাশে যে এলাকাবাসী বা আপনার পথযাত্রীরা যে মসজিদে নামাজ পড়তে যাবে এমনও কোনো স্কোপ ছিল না। মানে পুরোটা রাস্তা গুলাগুলি একদম মসজিদের গেট পর্যন্ত। তো এক পর্যায়ে সবাই মসজিদে যায়, আমরা আন্দোলনকারী স্টুডেন্টরা আমরাও ভাবি যে থাক, বাঁচবো না মরবো, আবার এই ভাইদের সাথে আর কখনো দেখা হবে কি না হবে কোনো গ্যারান্টি নাই, আমরা একসাথে নামাজটা আদায় করি। তো আমরা মসজিদে যাই, আমাদের ফুল বডিতে ব্লাড, আমরা ব্লাড ক্লিন করতেছি, অজু করতেছি, এগুলো আবার মুসল্লিরা দেখতেছে। তারপর এক পর্যায়ে আমরা নামাজ আদায়ের পর আমাদের জন্য মসজিদে দোয়া পাঠ হয়। যে জিনিসগুলো না আমার জন্য খুবই মানে ইমোশনাল ছিল। যে দেখো, ওই হুজুরটা হয়তো বা ওরকম খুব বেশি এডুকেটেড না, সে খুব একটা হায়ার স্টাডিও করে নাই, কিন্তু তার ভিতরে একটা মূল্যবোধ আছে। সে মানব ধর্ম বুঝে, মানুষটাকে সেটা বুঝে, সে আমাদের জন্য দোয়া করতেছে। আর একই দিকে একই সময় অপর প্রান্তে আরেক দল মানুষ ঠিক মানুষরূপী মানুষদেরকে হত্যা করতেছে। তো এই জিনিসটা যে একটা মানে পার্থক্য, এটা আর কি আমাদেরকে প্রত্যেককে মানে মেন্টালি ড্যামেজ করে দেয়। তো আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হই। আমরা যেহেতু লাস্টে ঢুকছি, আমরা আগের দিকে বের হই, আমি আগে বের হই। তো তখন আর কি আমাকে তাক করে গোলাগুলি আবার স্টার্ট। তো তখন এক প্রকার আমার জিদ লাগে যে সারা দিন ক্ষুধার্ত, অনেক দৌড়ঝাঁপ করছি, ওই স্টুডেন্টদেরকে শেল্টার দিতে যে আমরাও আঘাতপ্রাপ্ত হয়েছি। আমার ফ্যামিলি থেকে কল দিচ্ছে মসজিদে নামাজের আগে যে রাতুল তুই কই, বাসায়, দেশের অবস্থা কিন্তু ভালো না। আমি বলছি যে মা আমি এলাকার ভেতরে, আমি মেন রোডের দিকে যাইনি, সমস্যা নেই, আমি নামাজ পড়ে আসতেছি, বাসায় যেয়ে লাঞ্চ করবো, ক্ষুধায় আমি শেষ। তা আমার অনেক জিদ হয় যে এইবার একটা টলারেট করা পসিবল হচ্ছে না, এবার মানা যাচ্ছে না। তা আমি এক স্টেপ সামনে আগে তাদেরকে রিকোয়েস্ট করছিলাম যে ভাই এখন মসজিদ থেকে মুসলিমরা বের হবে, আপনাদের সমস্যাটা কি? আপনাদের ওই পুলিশ সদস্যদের না, তারা সামনে ছিল না, মূলত একটা হোল টিম, ওইখানে প্রায় আপনার 200-250 পুলিশ ছিল, মানে টিম আর কি গুলি করতেছে। তখন ওই টিমকে আমি বলতেছি যে ভাই এখন মসজিদ থেকে মুসলিমরা বের হবে, এখন কেন গুলি করতেছেন? আপনাদের সমস্যাটা কি? আপনাদের রাগ, জিদ, ক্ষোভ, আক্ষেপটা কি? আমরা তো নিরস্ত্র, আমাদের হাতে তো কিছু নাই, আপনাদের কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। তো তারা অকথ্য ভাষায় গালাগালি করে। আমিও জিদবশত আরেক স্টেপ আগাই। তো তখন আর কি তারা এরকম একটা প্রিটেন্ড করে যে না, এখন তারা আর গোলাগুলি করবে না, হয়তো একটা মিউচুয়াল করবে, নেগোসিয়েশন করবে, হয়তো বা গোলাগুলি অফ। তখন আমি আবার ভাবছি যে আমার থ্রুতে যদি তারা একটু বোঝে বা গোলাগুলিটা অফ হয়, হয়তো বা আজকের মতো আন্দোলনটা শেষ, আমরা যার বাসায় ব্যাক করতে পারবো সুস্থ মতো, হয়তো বা ফ্যামিলির সাথে যে একটু লাঞ্চ করতে পারবো। আমি জাস্ট এই দৃঢ় বিশ্বাস নিয়ে আগাই। আমার তখনও মাথায় সেন্স ছিল না তারা আমার ক্ষতি করতে পারে। আমি ভাবছি তারা আমার অনেক সিনিয়র, তারা বুঝে, হয়তো বা তারা আমাকে 2টা চড় থাপ্পড় দিবে বা লাঠি চার্জ করবে, এর বেশি তো কিছু না। তো তারা আমার সাথে কথা বলার জন্য তাদের টিম থেকে 2জন আসে, তা আমিও তাদের সাথে কথা বলার জন্য যাই। তো এক পর্যায়ে তাদের 2জনের মধ্যে একজন ডিরেক্ট আমার কোমরের বেল ধরে ফেলে, ধরে ধাক্কাধাক্কি করতেছে যে সাইডে চল, তোর সাথে কথা আছে। উনি পেছন থেকে শর্টগানটা বের করেই কাছ থেকে ঠেকিয়ে ফায়ার। তা আমি তাদের আচরণটা আমার ভালো লাগে নাই। তো একজন আমার কোমর বেল ধরছে, ওনার হাতটা আমি ছিটকে এক স্টেপ পেছনে চলে গেছি। আমি বলছি যে না আমি যাবো না, আমি কেন যাব? তো পাশে যে আরেকজন পুলিশ ছিল, ওনার পেছনে একটা শর্টগান লোকানো ছিল, তা আমি এটা আবার খেয়াল করি নাই। তো উনি বলতেছিল যে যাবি না, আচ্ছা ঠিক আছে, মানে শর্টগানটা বের করে একদম ফায়ার। তো আমাকে ফায়ার করতে তারা তাদের টিমে চলে যায়। তা আমার গায়ে যে একটা বন্দুকের ধাক্কা লাগছে, তা আমি জিনিসটা মানে রিকভার করতে করতে মানে আমি মানে আনকনসিয়াস হয়ে যাচ্ছি, চোখে ব্লাড দেখতেছি, মানে বুঝতেছিলাম না কি হচ্ছে। দেন আমি নিজের দিকে তাকায় দেখি যে আমার একদম মাংস ছিঁড়ে পেটে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, আমার কালো কালার প্যান্ট রক্তে মানে রক্ত জমে লাল হয়ে গেছে। তা আমার কাছে না ব্যাপারটা খুব অদ্ভুত লাগে, অবাক লাগে যে সারা দিন দৌড়াদৌড়ি করলাম, সবাইকে হেল্প করলাম, এখন আমার হয়েছে এই পরিণতি। আমি আমার বাবা মার একমাত্র ছেলে, একটু আগে কল দিয়ে বলছি যে মা আমি বাসায় এসে লাঞ্চ করব। আমার মনে হয় আর লাঞ্চ করা হবে না, হয়তো বা আমি সন্তান হিসেবে ব্যর্থ। তো অনেক না মানে ভেতরে একটা মানে কাজ করতেছিল, কথা আফসোস কাজ করতেছিল। তো তখন আর কি এনি হাও আমার ভেতরে একটা সাহস লাগে, একটা জিদ কাজ করে যে যা, আমি এমনিও হয়তো বা মারা যাবো, অমনিও মারা যাবো, কিন্তু আমি শেষ পর্যন্ত দেখবো যে হয়টা কি। তো আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছিলাম। তো নিজের 2টা হাত দিয়ে আমি আমার মানে যেসব নাড়ি ভুড়ি বের হয়ে গেছে এগুলো সবকিছু গ্যাদার করে ভেতরে পুশ করার চেষ্টা করতেছিলাম। তো তখনও তারা দেখতেছে যে আমি মাটিতে লুটায় পড়ি নাই, দূর থেকে তখনও কন্টিনিউয়াসলি ফায়ার।
তো তখন রাস্তা আমাকে উদ্দেশ্য করে যাতে আমি মাটিতে পড়ে যাই। তো তখন আবার রাস্তার নির্মাণ কাজ চলতেছিল, রাস্তার মধ্যে অনেক ইটের বড় বড় স্তম্ভ যন্ত্রপাতি রাখা। তা আমি না জাস্ট স্টেপ বাই স্টেপ রোডটা ক্রস করতে যেয়ে ওগুলোর আড়াল হয়ে যায়, তো আমার গায়ে আর ওই বুলেটগুলো লাগে নাই। তা আমাকে যারা চেনে, সারাদিন যাদের সাথে আমি সংগ্রাম করছি, তারা কিন্তু মসজিদ থেকে বের হচ্ছে, আর রাস্তার অপোজিটে ছিল নর্মাল পথযাত্রী, তারা আমাকে চেনেও না আমি কে। তো আমি রাস্তাটা ক্রস হই, তো পথযাত্রীরা আমাকে ধরে তাদের কান্না আর কে দেখে, তাদের কান্না কে দেখে, আমাকে চিনেও না, তারা তাদের গায়ের কাপড় খুলে আমাকে মানে পেটে বান দিতেছে যাতে অতিরিক্ত রক্তক্ষরণ না হয়। তা আমি না মানে খুব ওই জিনিসটা আমার খুব অবাক লাগে যে দেখ, ওরা আমাকে চেনে না, আমার জন্য কাঁদতেছে, আমার জন্য তারা তাদের এই মুহূর্তে সম্পূর্ণ শেষটুকু তারা চেষ্টা করতেছে, আর অপরদিকে তারা আমাকে নির্বেক ভাবে আমাকে গুলি করলো। তারা একটাবার দেখলোও না যে আমি কে, আমি কোন ফ্যামিলির সন্তান, বা আমার কোন মার বুক খালি হবে একটাবার ভাবলোও না। তাদেরও হয়তো বা সন্তান আছে, তাদেরও ফ্যামিলি আছে, একটাবারও ভাবলো না। তখনও আমি মানে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, সেন্স আমার ধীরে ধীরে ব্লার হয়ে যাচ্ছে, আমি চোখ বন্ধ করলে আমি খুলতে পারতেছি না, নিজেকে খুব পুশ করা লাগতেছে। তো তখন আমি ভাবি এখন যদি আমি ঘুমায় যাই, আমার 2 চোখের পাতা অফ হয়ে যায়, মেবি এটা আমার লাইফের শেষ ঘুম। তা আমি দেখবো লাস্ট কি হয়। তো পথযাত্রীরা আমাকে রিকশায় তোলে, তো রিকশায় তুলে আমাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু আমাকে যে মেডিকেল নিবে, রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ, প্রত্যেকটা মোড়ে মোড়ে ছাত্রলীগ, আমাকে কিভাবে মেডিকেলে নিয়ে যাবে? আর তখন যদি তারা বোঝে যে আমি আহত, তাহলে তো আমাকে রাস্তায় পাড়ায় মেরে ফেলবে। তো রিকশার আশেপাশে অনেক মানুষ গ্যাদার হয়ে যায়। তো আমাকে মেডিকেল নেওয়ার সময় উত্তরা হাউস বিল্ডিংয়ে আমার উপর আবার একটা অ্যাটাক হয় ছাত্রলীগের, বাট অনেক মানুষ থাকার জন্য আমার কোনো ক্ষতি করতে পারে নাই অবস্থায়। মানে আমাকে ওই ঘটনাস্থল থেকে মেডিকেলে নিয়ে যাওয়ার সময় হ্যাঁ পথে আবার হাউস বিল্ডিংয়ে। তো আমাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়, ওইখানে কোনো রকম ট্রিটমেন্ট হয়। আলহামদুলিল্লাহ আমার টানা 6 ঘন্টা অপারেশন ওটি হয়। তখনও আমার বাবা মা জানে না। তো আমার কলেজের আইডি কার্ড থেকে আমার প্রতিষ্ঠানকে ফোন দেওয়া হয়, আমার বাবা মার সাথে কন্ট্যাক্ট করা হয়। তারা আসতে আসতে আমার অপারেশন প্রায় শেষ। তো আমাকে আইসিইউতে শিফট করা হয়। তখনও আমার সেন্স ফিরে নাই। আমি আমার বাবা মার সাথে প্রথম দেখা এখনো করতে পারি নাই, আমি কোথায় আছি সেটাও জানি না। তো তখন পুলিশের একটা প্রকল্প ছিল যে সকল আহত স্টুডেন্টদেরকে মেডিকেল থেকে বা বাসা বাড়ি থেকে আটক করতেছিল। তো আমি যে মেডিকেলে ছিলাম সেইখানেও পুলিশ অভিযান চালায়, প্রত্যেকটা ফ্লোর থেকে সকল আহত স্টুডেন্টদেরকে আটক করে। তখনও আমার খবর তারা জানে না যে আমি আইসিইউতে অ্যাডমিট। তো তখন আর কি ডিবি হারুন নিজে আসে আমাকে আটক করার জন্য। পুলিশের গাড়িগুলো তো অনেক বড় বড় হয়, প্রায় 3-4টা জিপ ভর্তি জিপ পুলিশ মেডিকেলের মানে মেডিকেলের বাইরে পার্ক করা। আইসিইউর গেটের সামনে প্রায় 10-12 জন উইথ তাদের অস্ত্র পুলিশ। ডিবি হারুন তার 2 জন সহকর্মী নিজে আইসিইউর ভেতরে ঢুকে, তো নিজে আইসিইউর ভেতরে ঢুকে আমার সাথে আর কি রুডলি আচরণ করতেছে। তখন আমি মাত্র সেন্সে ফিরি যে কই থাকি, কিসে পড়ি, ফ্যামিলি কই, আমার বাবা মার নাম কি, বা আমার নাম্বার বলতে। তা আমি বুঝতেছিলাম না কি অ্যান্সার দিব, ওরা কারা। তো তখন না মানে আশেপাশে অবজার্ভ করে দেখি যে আইসিইউর গেটে আমার বাবা মা দৌড়ে দাঁড়ানো। ওনারা আমাকে হাত দিয়ে বলতেছে যে ভয় পাও না, আমরা আসি, তুমি প্যানিক করো না, আমরা আসি। তো তখন বুঝতে পারলাম যে না, এখানে আমার বাবা মা উপস্থিত। তখন আমি একটা সাহস পাইলাম, আমি তাদেরকে বলছি যে আমার বাবা মা বাইরে, আপনারা তাদের সাথে কথা বলেন। তো তারা আর কি আমার বাবা মার সাথে কথা বলে নাই। তো আইসিইউ যে ডিউটি ডক্টর ছিল, তো তার সাথে আর কি উনি যায় কথা বলতে, ডিবি হারুন নিজে যায় কথা বলতে, যে কথা বলে যে ওরা তো দেশদ্রোহী, ওদেরকে গুলি করতে মেরে ফেলার জন্য, তা আপনারা কেন ট্রিটমেন্ট দিতেছেন? পাশেই আমার বাবা মা দাঁড়ানো, তারা শুনতেছে এই কথা, কিন্তু তারা কিছু বলতে পারতেছে না। তো ওই মুহূর্তে আমার ওই বাবা মার বুকে কি রক্তক্ষরণ হয়েছে, এটা ভাবা যায়? তো তখন আমার বাবা মা কোনো কিছু বলতে পারে নাই। তো ডক্টর জানে যে আমি সার্ভাইভ করবো না, তখনও 72 ঘন্টা যায় নাই। তো ডক্টর ডিরেক্ট বলছে দেখেন, ও এই ছেলেটা সার্ভাইভ করবে না, ওকে নিয়েও লাভ নাই। তো দেখা গেছে কি এটা আপনাদের জন্য হ্যাসেল। তো এক পর্যায়ে তারাও বুঝতে পারছে যে না, আমার অবস্থা ক্রিটিক্যাল, নিয়ে লাভ নেই। তো তারা সিভিলে 2 জন গোয়েন্দা রেখে যায় 24 ঘন্টার জন্য, যাতে আমার বাবা মা আমাকে অন্য কোথাও মুভ না করতে পারে, না সরাইতে পারে।
তো মেডিকেলের উপর প্রতিনিয়ত চাপ ক্রিয়েট করতেছিল প্রশাসন থেকে যে আমাকে যাতে তাদের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া যায়। আবার আমার জন্য বাকি পেশেন্টদেরও প্রবলেম হচ্ছিল, যেটা কি মেডিকেলের এথিস্টের অ্যাগেনস্ট। তো আমার গার্ডিয়ানকে জানা দেওয়া হয় যে দেখেন ওর জন্য তো বাকি রোগীদের প্রবলেম হচ্ছে, তো আমরা আর কি পারছি না। তো আমাকে আইসিইউ থেকে একটা ক্যাবিনে শিফট করা হয়, খুবই প্রাইভেট ক্যাবিনে। তো ওইখানেও আমার ট্রিটমেন্ট নেওয়াটা পসিবল হচ্ছিল না। তো আর কি এক পর্যায়ে আমার ফ্যামিলি আমাকে লুকিয়ে আমরা বাসায় চলে যাই। তখনও দেশ স্বাধীন হয় নাই, তখন প্রায় 29 তারিখ আগস্টের, জুলাইয়ের 29 তারিখ। আমি মেডিকেলে ছিলাম প্রায় 10-12 দিনের মতো। তা আমার যে প্রসেস 19 তারিখ আর 5ই আগস্ট, অনেক একটা দূরত্ব, অনেক দিনের পার্থক্য, ব্যবধান। তো এই এতদিন মেডিকেলে যে কিভাবে আমি সংগ্রাম করছি, আমি এখানকার লোকাল, আমার ফ্যামিলির কাছে ছোট হওয়া লাগছে, আমার এলাকা, সমাজ, দেশের কাছে ছোট হওয়া লাগছে, আমার অনেক কিছু হ্যাসেল করা লাগছে, আমার বাসাকে টার্গেট করা হয়েছে, আমার গার্ডিয়ানকে টার্গেট করা হয়েছে। মানে জিনিসটা খুবই অবাক লাগে ভাবতে যে তারা আমার সাথে দীর্ঘ এক মেয়াদি, তাদের সাথেই আমি থেকে খেয়ে বড় হয়েছি, এখন তারা আমার দিকে আঙুল তুলছে। একই সমাজের মানুষ, একই দেশের মানুষ। তো এই অনেক কিছু ব্যাপারটা না আমি মানতে পারি নাই, আমার ফ্যামিলি মানতে পারে নাই, আমরা মেন্টালি ব্রোক হয়ে যাই। আবার অপর দিকে আমি বাঁচবো কিনা সেটা নাই গ্যারান্টি। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা কল দিয়ে বলতেছে, তারা জানে যে আমি মারাই গেছি, সবাই জানে যে আমি মারা গেছি। তো এরকম যে একটা জার্নি, ইভেন আমার বাসায় কয়েকবার হামলাও করা হয়, তখন কিন্তু আপনার আহতদের, নেতাকর্মীদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনার বাসা বাড়ি পোড়া দেওয়া হচ্ছিল, হামলা করা হচ্ছিল। তো আমরাও টার্গেট ছিলাম যে না, আমরা মনে হয় আর বাঁচবো না। দেখতেছি আমাদের বাসার গেটে ইট পার্কেল ছোড়া হইতেছে, ধাক্কাধাক্কি করা হইতেছে। প্রত্যেকটা রাতেই আমরা ভাবতাম যে এই মনে হয় বাসায় আগুন লাগাই দিল। তো এরকম একটা দিন সময় আমরা কাটাইছি। তো পরবর্তীতে আর কি এগুলো এখন জাস্ট গল্প, একটা জাস্ট গল্প। এই জিনিসগুলো কাউকে বহির্প্রকাশও করা যায় না, কাউকে ফিলও করানো যায় না, জাস্ট মনের এক অজান্তে, একটা অজায়গায় একটা জাস্ট ব্যথাটা রয়ে যায়। মানুষ মত প্রকাশ করে, মানুষ দুঃখ প্রকাশ করে, এই কিন্তু কেউ যদি ফিল করতো যে আমরা কিভাবে আমাদের ট্রিটমেন্ট আমরা করছি বা কিভাবে আমাদের দিনগুলো আমরা অতিবাহিত করছি, তখন হয়তো একটা শান্তি লাগতো যে না, আমি একা না, বা আমরা আহতরা একা না।